জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি আপনারে বুঝলে কি লাভ হইতো আমার? শোনো, আমার বংশ পরিচয় জানলে তুমি ফিট খাইতা। আমি জমিদারের পোলা, আমার সম্পর্কে সব তথ্য জানবার পর তুমি আমারে না ভালোবেসে পারতা না। তোমার লগে খারাপ ব্যবহার করে, ওরে লগে লগে তালাক দিয়া লগে লগে লাগতে বাড়িতে বাড়ি করে দাও। এই তো পাইয়া গেছি আসল ক্রিমিনাল পাইয়া গেছি। দুলাভাই তুমি কিন্তু মানুষটা, তুমি একটা মানুষ তুমি কলঙ্ক। এতে ঝামেলার কি আছে? খালাম্মা যে চিন্তা ভাবনা করতেছে, ওই চিন্তার লগে যদি তুমি একমত হও, তাহলে তো মনে করো যে খালাম্মা থেকে আম্মা হয়ে যাবো গা। ওইটার লিগে আগে ভাগে আম্মা করে প্র্যাকটিস করতেছি। স্যার, ভিকটিম পার্টি এখানে লোক পাঠিয়েছিল, আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওনারা হচ্ছেন 3 ভাই, এক ভাই দেশের বাইরে থাকে এবং তাদের 3 জনের একই দাগে 20 কাঠা জমি আছে। বদিরে, নিজের ভালোবাসার কথা নিজের মুখে কওনি বালা। তোরা দুজন তো খুব মানাইছে, হ্যাঁ? আর তুই কি ফুলা হিসেবে খারাপ নেই, তুই তো 100-তে 100। এই জুলি, কি হয়েছে তোর? হ্যাঁ, এরকম হাঁটাহাঁটি করতেছস কেন? বস একটু শান্ত হয়ে। কি করব, ভাল লাগতেছে না তো। এই তোদের ভাষার ওই নায়ক গুলো কই? ওরা যদি একটু আসতো তাহলে একটু আড্ডা দিয়ে মজা পেতাম না? তুই তো ভালো নাক কাটা আসছিস রে। হ্যাঁ, ওদের সাথে আমরা মিশি না, ওদেরকে ছাদে দেখলে ওদের সঙ্গে আমরা ঝগড়া করি, আর তুই ওদের সঙ্গে আড্ডা দিতে চাইতেছিস। বাহ। জি, তোরা যে ওদের সাথে ঝগড়া করিস, এই কারণে আমি আড্ডা দিতে চাইতেছি। শোন মিম, এটা হচ্ছে পারফেক্ট সময়, প্রেম করবি, লাইফটাকে এনজয় কর। এরপরে তো এই সময়টা আর পাবি না। 2 দিন পর যদি বিয়ে হয়ে যায়, ওই একটা জামাই নিয়ে ঘরের ভিতর বসে থাকতে হবে। হাইস্ট 1 বছর এনজয় করবি, এরপরে কি বাচ্চা কাচ্চা হয়ে গেলে শেষ, জীবন তেজপাতা। বাহ, তুই তো বিরাট বুদ্ধিমতী রে। তাহলে একটা কাজ কর, খোকা ভাই আছে না, খোকা ভাইয়ের সঙ্গে তুই বন্ধুত্ব কর। খোকা ভাই একটা কোচি মেয়ে খুঁজতেছে বন্ধুত্ব করার জন্য, তুই বন্ধুত্ব করলেই ব্যাপারটা হয়ে যায়। আমি ওই খোকা ভাইয়ের বন্ধু হব? ওই খোকা ভাইরে দেখলে আমি তো মারমু, যেই জায়গায় পামু ওই জায়গায় ওরে মারমু। ও রাস্তাঘাটে আমারে ডিস্টার্ব করে, ওরে যদি আমি হাতের কাছে পাই রে, ওরে এমন মায়ের দিমু যে বলে না সময় নিয়ে মারবো, ওমন আমি ওরে সময় নিয়ে মারবো। আরে মারবি কেন? খোকা ভাই তো রোমান্টিক মানুষ, ব্যাচেলার মানুষ, বিয়ের সাথে তো এখনো কিছু করে নাই। আর আজকালকার মেয়েরা বিবাহিত পুরুষের সাথে প্রেম করে, আর সেখানে সে তো ব্যাচেলার। ঠিক আছে, খোকা ভাই যেহেতু এত ভালো, তাহলে তুই বিয়ে কর না তারে, তুই প্রেম কর। তোর কথা শুনলে না মাথাটা খুব গরম হয়, বুঝছস? মানে আমার কাছে বদি মনির এত হ্যান্ডসাম ছেলেরাই পাত্তা পায় না, আর তুই আমার ওই খোকা ভাইয়ের কথা বলতেছস। আরে আমি তো ওদেরকেই কাছে চাই, ওদের সাথে গল্প করতে তো ভালো লাগে। তুই ফ্রেন্ড হিসেবে আমার হেল্প কর। আরে বাবা, এসব কাজ তো হেল্প দিয়ে হয় না, এগুলো নিজে নিজে করা লাগে। দাঁড়া, মজনু ভাই ফোন দিছে, কথা বলিস না। দাঁড়া। হ্যালো মিম, জুলি তোর বাসায় কি করে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তো জুলির এত পাত্তাই দিছিস কেন? আরে বাবা, জুলি আমার বান্ধবী, জুলির আমি পাত্তা দিব না? আর জুলি যে আমার বাসা, এটা তুমি কিভাবে জানলা? শোন, এসব জানতে রকেট সায়েন্স লাগে না। তোর বেশি পাত্তা দেশ দেখাই ও আমার সাথে আজে বাজে ব্যবহার করার সাহস পাইতেছে। এই মজনু ভাই, এক কথা বারবার বইলো না তো। জুলির সাথে তোমার সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই যে আমি ওর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করব। যে মেয়ে আমার জীবন ভাঙ্গা তছনছ করে দিছে, ওই মেয়ের সাথে তুই বন্ধুত্ব রাখবি? আরে ওই মেয়ে তো ভালো না। আর এই বদমাইশের বাচ্চাই, তুই আমার অপমান করছিস, আমি মাইনা নিছি, এখন তুই আমার বান্ধবীর ফোন দিয়ে ওরে থ্রেট দিবি? হ্যাঁ, তুই একটা ছোট লোক, বদমাইশ। তোর স্বভাব তো মেয়েদের মতো, তুই একজনের কথা আরেকজনের কাছে লাগাস। এই তুই মিমের ফোন ধরছিস কেন? মিমরে ফোন দে, তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। বাজে একটা মেয়ে,
মিমের ছায়া চলাফেরা করে। এই মিমের তো লজ্জা হওয়া উচিত, তোর মতো মেয়ের লগে চলাফেরা করে ওই। আমি মিমের ছায়া ঘোরাফেরা করি? মিম, আমি নাকি তোর ছায়া ঘোরাফেরা করি? ঠিক আছে, তাহলে আজকে থেকে তোর সাথে আমি আর মিশবো না। এই ভাই মজনু ভাই, সমস্যা কি তোমার বলো তো? হ্যাঁ, তুমি আমাদের দুই বান্ধবীর মধ্যে ঝগড়া লাগাইতেছো কেন? শোনো, তোমার যদি জুলিরে নিয়ে কোনো কথা বলার থাকে তাহলে তুমি আমার সাথে কোনো কথা বইলো না। লাগবে না তোদের সাথে কথা বলার আমার, আমি রাখলাম ভাই। মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ওর। তোরে হারায় কদিন পর রাস্তায় রাস্তায় ঘুরবে। এই হারামি এখন ফোন দিয়ে আমার মেজাজটাই খারাপ করে দিল। স্যার, আপনার কি পছন্দ হয়েছে? ফ্ল্যাট পছন্দ হয়েছে। আপনার নামটা জানেন কি? রিমা স্যার। মিস রিমা, ফ্ল্যাট কেনা আমার একটা নেশা। এর আগে আমি 3টি ফ্ল্যাট কিনেছি, খুব পছন্দ করে, খুব শখ করে। আপনাদের ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে। আমি আরেকটু দেখব। একটা বিষয়, আপনাদের কোম্পানির ফ্ল্যাটের দামটা একটু বেশি, এখন কিন্তু এই দামটা চলছে না। অসুবিধা নেই, আমি কিনবো। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, দামটা কোনো ব্যাপারই না। আর 2-5 লাখ টাকা এদিক ওদিক হলে কোনো ঝামেলা হবে না স্যার। আপনাকে দেখেই আমি বুঝতে পারছি আমি একদম ঠিক লোকের সাথে ডিলটা করছি, না কি বলেন? সেলস লাইনে আমার 12 বছরের অভিজ্ঞতা স্যার, আর আমি মানুষ দেখলেই বলতে পারি। স্যার, আমাদের কোম্পানিতে গুড ওয়েল আছে, চলেন আমাদের অফিসে, আমি আপনাকে আমাদের কাজের সবকিছু ডকুমেন্ট দেখাবো। আমি আজকে চলে যাচ্ছি, আমার অফিস থেকে কেউ এসে সব কিছু আবার দেখে যাবে, দেখে আমরা ফাইনালাইজ করব, ঠিক আছে? এবং তখনই অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেবো। আপনারা রেডি থাকবেন। বাড়ি গাড়ি কিনতে আমি দেরি করি না। আরে দেরি করলে না ঝামেলা হয়ে যায়। স্যার, কীভাবে যাবেন জানতে পারি? সাথে গাড়ি আছে? আর আমার গাড়িটা তো ছেড়ে দিলাম, আমার ওয়াইফ আবার শপিংয়ে যাবে। সরি স্যার, আমাদের সাথেও গাড়ি নেই। আমি ব্যবস্থা করেছি ম্যাডাম, ওভার ডেকে দিচ্ছি। আরে আমার রিক্সাতেও কোনো সমস্যা নেই, আমি রিক্সাতে চড়েছি। আমি জীবনে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। আমি হচ্ছে একজন সেলফ মেড ম্যান। এই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান না, উবারটা ডেকে আনেন। স্যার, ভাড়াটা কিন্তু আমি দিয়ে দিব, আপনি কিন্তু কিছু মনে করবেন না। স্যার, এই ফ্ল্যাটটা বিক্রি হলে আমার খুব উপকার হবে, আমার একটা প্রমোশন হয়ে যাবে স্যার। আর এই প্রমোশনটা আমার খুবই দরকার স্যার, কারণ আগামী মাসে আমার বিয়ে স্যার। চলেন তাহলে অফিসে যে বাকি কথা বলি, একটু চা পানিও খাওয়া হবে। চল। ঠিক আছে, আসুন। জুলি, তুই কিন্তু অযথাই মজনু ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করো। মানুষটা কিন্তু এত খারাপ না যে সারাক্ষণ খারাপ ব্যবহার করা লাগবে, একটু ভালো ব্যবহার তো করতে পারো। ওর সাথে জীবনও আমি ভালো ব্যবহার করতে পারবো না। ও যে কেমন ভালো এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমরা জানি না? আমরাও তো জানি। শোন, ঢাকা শহরে এরকম বাড়ি আছে, ভালো ছেলে তুই কিন্তু আর খুঁজে পাবি না বললাম। আমার অভাবও হবে না। কি রে, তোরা ছাদে এসে বসে আছিস, আমাকে বলিস নাই কেন? কিভাবে বলবো? তুমি তোমার এই বাড়িতে এমন এমন চিজ দিয়ে ভাড়া দিয়ে রাখছো, ওদের যন্ত্রণা তো টিকতেই পারতেছি না। কোন চিজ ঝামেলা করছে আমাকে বলতো? বদি না মনির? বদিও না, মনিরও না। আক্রমণ করছে হচ্ছে ওই বুড়া ভাম, তোমার খোকা ভাই। তোমার এই খোকা ভাই, সে তো আমার বান্ধবীর প্রেমে অন্ধ। সে তো জুলিকে বিয়ের প্রপোজালও দিছে। আমাকে দেয় নাই, বিয়ের প্রপোজাল দিছে ওকে। মিম এখন আমার উপর চাপাই দিতেছে। ওই খোকা ভাই রাস্তায় দেখলে আমার দিক খারাপ নজর দিয়ে তাকায় থাকে, এমন ভাবে তাকায় তার তাকানো দেখলে মন চাই ইচ্ছা মতো তোর সাথে মারি। শুধু তোমার বাড়িতে ভাড়া থাকে দেখে আমি কিছু বলি না। মাফ করতে তোরা কে বলছে? ক্ষমা করার কোনো দরকার নেই। তোর যখন ওকে পিটাইতে মন চাইবে তুই তখন ওকে পিটাবি। আমি তোকে বললাম, বাকিটা আমার উপর ছেড়ে দে, আমি দেখে নিব। যাই হোক, এই খোকা ভাইয়ের কথা বাদ, তুমি আমাদের বলো যে বদি সাহেবের কি অবস্থা? হ্যাঁ, তার কি খবর? আরে রাখ তোর বদি, বদির কথা এখন মাথায় আনতে পারতেছি না। সাদ্দাম ভাই যেই যন্ত্রণা শুরু করছে। ও হ্যাঁ, আমি শুনলাম তোমাদের নতুন বাড়ির জমি নাকি সাদ্দাম ভাইয়ের। হ্যাঁ, এটা কি সত্যি নাকি? এক ফোঁটাও সত্যি না। আমার বড় চাচার কাছ থেকে আমার বাপ এই জমি সুন্দর মতো কিনে নিছে, আমার বাপের কাছে দলিল আছে। এখন তার কাছে হুট করে মনে হয়েছে যে এই জমির উপর নাকি তার অধিকার আছে। আমার মনে হয় কি জানিস, কেউ না কেউ তাকে এই কান পড়াটা দিচ্ছে। আর আমি তো শুনছি শায়লা খালা নাকি নিজে এই কান পড়া দিচ্ছে তাকে। নূরজাহান, তোমার এই কথাটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না। প্রশ্নই আসে না। আম্মার কি মাথা খারাপ হয়েছে যে আম্মা নিজের ভাগ্নিরে হারাই দিয়ে দুঃসম্পর্কের ভাতিজারে জিতাই দিবে? স্যার, আমাদের একজন স্টাফ আপনার জন্য কিছু খাবার, ম্যাডামের জন্য কিছু ফ্রুটস আর 2000 টাকা উবারের জন্য দিয়ে দিবে। আরে কি দরকার ছিল?
আসলে গাড়িটা ছেড়ে দিতে হলো, উবারে যেতে হচ্ছে। আমার বউটা না অত্যন্ত জেদি। আরে বাসায় 4টে গাড়ি, কারণ আমার প্রাডো নিয়ে তাকে কেন শপিংয়ে যেতে হবে? শোনেন, দিয়ে দিলাম গাড়িটা, কারণ সংসার জীবনে বউকে খুশি রাখতে হয়। বউ যদি খুশি না থাকে তো দাম্পত্য কলহ সৃষ্টি হবে, আর এই দাম্পত্য কলহ সৃষ্টি হলে সমাজে সবাই আপনাকে খারাপ বলবে। যে মানুষের ঘরে শান্তি নেই, সোসাইটি সবাই তাকে ভালো চোখে দেখে। স্যার, আপনি কি তাহলে ম্যাডামকে অনেক ভালোবাসেন? ওরা দিন ভালো এই বিষয়টা অ্যাক্টিং। আরে সংসার করতে গেলে অ্যাক্টিং করতে হয়। আপনার বিয়ে হয়েছে? না স্যার, এখনো বিয়েটা করিনি, তবে চেষ্টা করছি। শোনেন, বিয়ের পর স্বামীর সঙ্গে অ্যাক্টিং করে যাবেন। অ্যাক্টিং না করলে সংসারে সুখ হবে না। মনে করেন আপনার বিয়ে হয়েছে, কিন্তু আমার সঙ্গে এত বড় বিয়ে করছেন, আরও 4-5টা ফ্রেন্ড আছে, সবার সঙ্গে পরে বিয়ে করছেন, লং ড্রাইভে যাচ্ছেন, 2 দিন 3 দিন মালদ্বীপ নেপাল ঘুরে আসতেন। স্বামী লিটিয়ে পাবে না, তাকে বোঝাবেন পৃথিবীর সবার চাইতে আপনি তাকে ভালোবাসেন। এই অ্যাক্টিং ছাড়া সংসারে সুখ হবে না। বুঝতে পেরেছেন? স্যার, আপনি তো খুবই মজার মানুষ। আপনার কথা শোনার পর আপনার কথার আমি একদম ফ্যান হয়ে গেছি স্যার। খালি কথা শুনতেই ইচ্ছা করতেছে, শুনতেই ইচ্ছা করতেছে। আরে আমার কথা সুন্দর, কিন্তু সত্যি যা বলছি সব সত্যি। এর মাঝখান থেকে একটি বিন্দু মিথ্যা কথা নেই। বুঝতে পেরেছেন? ঠিক একটা ফ্ল্যাট কিনেছি সেদিন 3000 স্কোয়ার ফিটের গুলশান। বউকে নিয়ে ইব্রান ঢাকাতে বলে, না আমার ফ্ল্যাট ভালো লাগছে না, আমাকে একটা ডুব গাছ কিনে দাও। আরে আমার গলা জড়িয়ে ধরে বললো, খুব বিরক্ত লাগছিল। তারপর সে গড়িয়ে বললাম, দেখালাম আঙুলকে তো অনেক ভালোবাসে, করার ডিম ভালোবাসি, কিনে দিলাম। একটা ডুপ্লেক্স নিয়ে গেলাম। শুরুটি বউকে একটা ডুপ্লেক্স নিয়ে দিয়েছি। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে নতুন একটা গার্লফ্রেন্ডের সময়, তাকেও কিনে দিয়েছি। স্যার, আপনি বান্ধবীকে একটা ফ্ল্যাট গিফট করলেন? ডুপ্লেক্স কি শুনলেন? আরে ডুপ্লেক্স শুনে মনে হয় আসমান থেকে পড়লেন। আর একটু ভীষণ আমার ফ্রেন্ডশিপ কাপড় তৈরি হচ্ছে, ওকে একটা ডায়মন্ড সেট দিয়েছে 91 লক্ষ টাকা। শোন, আমি শুনছি খালা চায় যে তোর সাথে সাদ্দাম ভাইয়ের বিয়ে হোক, কারণ সাদ্দাম ভাইয়ের অনেক টাকা পয়সা আছে। তো সাদ্দাম ভাইয়ের সাথে বিয়ে হইলে তুই অনেক বড় লোকের বউ হবি, এই জন্যই। যাক, তাহলে তো ভালোই হলো। মিমের একটা জমিদারের ছেলের সাথে বিয়ে হবে, মিম হয়ে যাবে জমিদারের বউ। বেস্ট অফ লাক দোস্ত, কনগ্রেটস। একদম আজে বাজে কথা বলবি না। এমনি নূরজাহান আমার নিয়ে আজে বাজে কথা বলতেছে, আমার মাথাটা গরম হয়ে গেছে। মাথাটা আমার আর গরম করিস না প্লিজ। আরে মাথা গরমের কি আছে? সাদ্দাম ভাই তোর পাত্র হিসেবে খারাপ না, ভালোই, দারুণ ছেলে। এতই যদি পাত্র হিসেবে ভালো হয়ে থাকে তাহলে তুই সাদ্দাম ভাইরে বিয়ে কর না, আমি ঘটকালি করে দেই। কি রে, তোর সমস্যা কি? তুই আর লোক পাস না আমারে ভিড়াই দেস সব জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা একটু থামবি। শোন মিম, সাদ্দাম ভাইয়ের সাথে আমাদের একটু ঝগড়া চলতেছে পারিবারিক সম্পত্তি নিয়ে, এটা ঠিক। কিন্তু সাদ্দাম ভাই পাত্র হিসেবে কিন্তু খুব ভালো, সহজ সরল একটা মানুষ। তুই কিন্তু একটু ভেবে দেখতে পারিস। এতই যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে তুমি সাদ্দাম ভাইরে বিয়ে করতেছো না কেন? হ্যাঁ, তুমি বিয়ে করো। আর তুমি বিয়ে করলে তো তোমাদের সমস্যারও সমাধান হয়ে যাবে, তোমাদের দুইজনের সম্পত্তি এক হয়ে যাবে। আর আমি তো শুনছিলাম যে সাদ্দাম ভাই খালুর কাছে তোমার জন্য বিয়ের প্রস্তাবও পাঠাইছে। প্রস্তাবটা আমার কাছে খারাপ লাগে নাই। আমি কেন বিয়ে করব? আমি তো বিয়ে করতে পারবো না, কারণ আমার একটা প্রিয় মানুষ আছে। আমি আমার প্রিয় মানুষকে ঠকায় তো সাদ্দামকে বিয়ে করতে পারি না। হ্যাঁ, এটাই তো শুনতে চাইতেছি। কে তোমার ওই প্রিয় মানুষটা? নাম বলো। যখন সময় আসবে তখন শুনবি, এত আগে জানার কি দরকার? বৌদি ভাইয়ের নামটা তো বলে দিলেই হয়, এত লজ্জা পাওয়ার কি আছে? এই বৌদি আমার প্রিয় মানুষের কথা তোকে কি বলছে? এটা কি বলা লাগে নাকি? এটা তো এমনি বোঝা যায়। খুব ভালো, তোমরা বুঝতে থাকো, আমি আসি। ইডিয়েট। বৌদির সাথে প্রেম করে, সেটা আবার গোপন করে রাখে, আর মনে করে কি কেউ কিচ্ছু বুঝে না। আমার কি মনে হয় জানিস, বৌদি রে ও ব্যস্ত রাখে আর অন্য অন্য জায়গায় টাঙ্কি মারে পড়ে। হইতে পারে, এ কারণে বলে না। আসমান থেকে পড়ছেন? কিছুই না। আরে জীবন কিসের? এই যে কোটি কোটি টাকা আর্ন করছি, কেন? এই টাকা কে খাবে? এই টাকা তো শান্তির জন্য। আমি আবার ওই বান্ধবীদের সঙ্গে সময় কাটানো একটু বেশি পছন্দ, এই জন্য তাদের পেছনে কেন খরচ করবো না, তাই না? আপনাকে যদি আমার পছন্দ হয়, মনে করেন যদি আপনাকে আমার পছন্দ হয়, আবার মানে আপনি যদি আমাকে মানে আমার মতো একটা বুড়ো বন্ধুকে পছন্দ করেন, আপনি যা চাইবেন দেবো। আপনি যদি বলেন যে আমার হচ্ছে ডুপ্লেক্স লাগবে 1-2, আমি কিনে দেবো, কোনো সমস্যাই না।
শুনুন, আমার যতগুলি গার্লফ্রেন্ড এরা সবাই আমার জন্য কাঁদে, সবাই আফসোস করে। কাউকে নিয়ে যদি কোনো মাসে লং ড্রাইভে যেতে না পারি, ফোন করে ফুসফুস করে কাঁদবে। আরে সময় দিতে পারি না, অনেক তো অনেক। তারপরেও আমার মনে হয় কি জানেন, নতুন নতুন নতুন। আমি সবসময় বসন্তের পাখি, বসন্তের পাতা, আমি সবসময় নতুন চাই। স্যার আপনার কথা যত শুনতেছি আমি শুধু মুগ্ধই হয়ে যাচ্ছি স্যার। আর এখন হবেন না, এখন হবেন না, আজকে প্রথম আসতাম না, আর দুটো মিলে আসি, দেখবেন আপনি বিয়ের কথা হচ্ছে না, আপনি বলবেন দূর বিয়ে দরকার নেই, কোনো দরকার নেই। আপনি আমার মতো আদাবুরের সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন। আপনি কি চান, আপনি যা চাইবেন আমি তাই দেবো। বান্ধবীর জন্য আমার জীবন, কি বলেন? স্যার আর বেশি বলেন না, আমি তো লজ্জায় একদম পাগল হয়ে যাবো স্যার। আপনি কাগজপত্রগুলো রেডি করে ফেলেন, আমার লয়ারকে পাঠিয়ে দেবো, ও সব কিছু জাস্টিফাই করবে, তারপর আমি এসে অ্যাডভান্স করে ফেলবো। আর কি অ্যাডভান্স করবো, আমি একবারে ফুল পেমেন্ট করে রেজিস্ট্রি করে ফেলবো। আমি সব মানে ধানায় ফানায় পছন্দ করি না। 4 টাকার একটা ফ্ল্যাট, এটার জন্য আবার অ্যাডভান্স, আবার ফুল পেমেন্ট কি দরকার, একসঙ্গে ফুল পেমেন্ট করে রেজিস্ট্রি করে দিলেন। ঠিক আছে স্যার, ফাইনাল? ওকে ওকে ফাইনাল। আছে? ওকে স্যার। আচ্ছা আপনার নাম্বারটা কিন্তু পাইনি। অবশ্যই স্যার, এই হলো আমার নাম্বার, এই যে সেভ করে দিলাম, এই নেন। অবশ্যই ফোন দেবেন। ঠিক আছে। আজকে রাতে, গভীর রাতে। এই লোকের তো অনেক টাকা, এতগুলো ফ্ল্যাটের মালিক, এতগুলো গাড়ি আছে, তার মানে আমার ফ্ল্যাটটা তো কিনবে। ডিলটা তাহলে কনফার্ম রিমা, কনফার্ম। ইয়েস। ম্যাডাম আপনি ছাদে আসবেন, আপনি আমারে বলবেন না ম্যাডাম? একটাবার বলতেন আমারে। কেন আমি ছাদে আসবো এই কথাটা কি আমার তোমাকে বলতে হবে? আমাকে জানাইলে ভালো হয় ম্যাডাম, বুঝছেন? কারণ আপনি নিরাপত্তার ঝুঁকিতে আছেন। আপনার মামির প্রাক্তন বয়ফ্রেন্ড আমাকে থ্রেট দিছে, হুমকি দিছে, যে কোনো সময় আপনার উঠায় নিয়ে যেতে পারে। সেই জন্য আপনার এইভাবে অবাধে বিচরণ করাটা ঠিক না, বুঝছেন? এই বাসায় থাকাটা ঠিক হবে না। আমি কোথায় যাব? আমার তো ঢাকা শহরে থাকার আর কোনো জায়গা নেই। আমার উপর হুমকি থাকলেও আমার কিছু করার নাই। আপনার মামা তার বউয়ের ভয়ে বাসার বাইরে বাইরে আছে কেন? হ্যাঁ, আপনার মামারে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। এত ভয় পাইলে হবে? এত ভয় নিয়ে জীবনযাপন করা যাবে, বাইচা থাকা যাবে? মামার উপরে তো তার রাগ আরো বেশি, মানে মামাকে তো সে থ্রেটই করছে। আমি খেলনা পিস্তল দেখিয়েই তো ওই দিন কোনোভাবে সেভ করলাম। পিস্তল দেখা পালানোর লোক মানিক না, সে আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছে, পালায় গেছে। প্রথম দিনই সে আপনার চেহারা দেখে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে, আপনাকে ছাড় দিয়ে সে চলে গেছে। এখন সে আপনার ডিস্টার্ব করবো, আপনার বিরক্ত করবো। আচ্ছা তুমি জানো কি করে? ওই দিন যে আমি পিস্তল ধরেছিলাম সে কথা তো আমি আর মামি ছাড়া কেউ জানে না। মামি কি তোমাকে সে কথা বলেছে? না, আপনার মামির সাথে আমি কোনো কথা বলি না। মানিকের দলের কয়েকজনের সাথে আমার যোগাযোগ আছে, আমি তাদের মারফতে এই ইনফরমেশন পাইছি। ওরা যে কোনোদিন আপনারে তুলে নিয়ে যাবে, নিয়ে যায় মানিক আপনার বিয়ের প্রস্তাব দিবে, আর সেই প্রস্তাবে আপনি রাজি না হইলে এমন ঘটনা ঘটাবে, এমন কাজ করবে, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। এখন আমি কি করব? এত ভয় নিয়ে তো বেঁচে থাকা যায় না। রাজীব তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই। মাথা খারাপ হয়েছে ম্যাডাম, এটা আপনি কি বললেন? আমি আপনার বিষ কিনে এনে দিব? আমি আপনার মৃত্যু কামনা করি ম্যাডাম, জীবনেও না। এত যন্ত্রণা নিয়ে তো বেঁচেও থাকা যায় না। নূরজাহান ফোন দিয়েছে। কি ব্যাপার নূরজাহান, কোন মতলবে ফোন দিয়েছো তুমি? আজকে আবার কোন কথার মার পেছে ফেলে আমাকে অপমান করবে? স্যার আপনি এটা কি বললেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইলাম। আপনার কি মনে হয় আমি আপনাকে অপমান করার জন্য ফোন দিই? আপনার যদি আমার সাথে কথা বলতে ভালো না লাগে তাহলে বলে দেন, ফোন রেখে দেই, অসুবিধা নাই তো কোনো। আরে না না, আমি তো ফোন রেখে দেওয়ার কথা বলিনি তোমার। স্যার একটা গুড নিউজ দিতে আপনাকে ফোন দিছি, আমি কিন্তু এবার পাশ করে গেছি। বাবা তাই নাকি? কনগ্রাচুলেশনস, তুমি তোমার মেধা প্রয়োগ করে পাশ করেছো, সেটা আমার জন্য ভালো লেগেছে। আসলে এই বছর তো পরীক্ষা এমনিই খারাপ হয়েছে, অনেকেই ফেল করেছে, সেই বিবেচনায় তুমি পাশ করেছো, তার মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট তোমার জন্য। সেই জন্য আবারও ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার, কিন্তু এই ধন্যবাদটা আমি আপনাকে দিতে পারলাম না, কারণ আমি জানি আপনি খুব আগে থেকেই জানেন যে আমি পাশ করে গেছি, তারপরেও আপনি আমাকে একটা ফোন দেন নাই, আমাকে একটা কংগ্রেচুলেট করেন নাই। এই জন্য স্যার আমি বিশাল দুঃখ পেয়েছি।
শোনো, আমি যদি বলতাম এটা এক ধরনের আনন্দ, আর তুমি নিজে গিয়ে রেজাল্ট নিয়ে এসছো, এটা আরেক ধরনের আনন্দ না? মানে আমি জানি তো তুমি রেজাল্ট যখন টাঙিয়ে দিয়েছে তুমি নিজ থেকে কাউন্ট করা শুরু করেছো, রোল নাম্বার দেখা শুরু করেছো, খুঁজে পাচ্ছ না। এর মধ্যে তোমার এক বান্ধবী A+ পেয়ে গেছে, সে উল্লাস করছে, তুমিও উল্লাস করতে পারছো না। তারপর তোমার আরেক বান্ধবী A পেয়েছে, তার জন্য উল্লাস করছে, তুমি খুঁজে পাচ্ছ না। তোমার মধ্যে এক ধরনের একটা টেনশন কাজ করছে। তারপর হঠাৎ করে দেখলে এক কোণারে তোমার রোল নাম্বারটা দেখার সাথে সাথে যে আনন্দ, সেই আনন্দটা কি করতে পারতে যদি আমি রেজাল্টটা বলে দিতাম? পারতে তুমি? স্যার আপনি তো আমার অবস্থা জানেন না, আমি সারা রাত একটা ফোঁটাও ঘুমাইতে পারিনি। আমি তো বিষের বোতল নিয়ে রেডি ছিলাম, এইবার যদি আমি ফেল করি স্ট্রেইট অ্যাওয়ে আমি সুইসাইড করব। এই মুখ কাউকে দেখানো যায় নাকি? জুনিয়রদের সাথে আবার পরীক্ষা দিব, মানে এটা কি পরিমাণের অপমানের স্যার আপনি বুঝবেন। সেটা আমি জানি, আমি ফিল করতে পারি। দেখো, পাস ফেল তো স্টুডেন্টরাই করে, তাই বলে আত্মহত্যার পথ বেছে নাও কিন্তু ঠিক না। আপনি এটা বুঝবেন না স্যার, কারণ আপনি জীবনেও ফেল করেন নাই, আপনি সবসময় ফার্স্ট হয়েছেন, এটা আমি বুঝবো। আপনি কি জানেন একজন ছাত্র বা ছাত্রী যখন ফেল করে, তারপর আরেকজন মানুষ যখন তাকে এসে জিজ্ঞেস করে বাবা তুমি পাস করছো না ফেল করছো, তখন তার কি অনুভূতি হয়? অলরেডি ওই ব্যক্তি কিন্তু জানে যে এই ছাত্র বা ছাত্রী ফেল করে ফেলছে, কিন্তু অপমান করার জন্য তাকে এই প্রশ্নটা করা, এইটা যে কি লজ্জার বিষয় স্যার। এই লজ্জা থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, আমি এতেই খুশি। তোমার এই উপলব্ধি আমাকে মুগ্ধ করেছে, তোমার এই আজকের কথা আমাকে অনুপ্রাণিত করেছে। তুমি আর যাই হোক আমার সম্মানটা রেখেছো, সেই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার আমি আপনাকে অনেক জ্বালাইছি, আজকে পর আর জ্বালাবো না, মাইন্ড করেন না। হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, জ্বালাবে, সমস্যা কি, আমি কিছু মনে করবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আব্বা একটু আপনাকে বাসায় আসতে বলছিল, কবে আসবেন? কবে আসবো মনে? আজকে আসবো। ফুর্তি থাকতে থাকতে মিষ্টি খেয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, এক কাজ করেন, যা পড়া আছেন সেভাবেই তাড়াতাড়ি বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি।